সমসাময়িক রাজনীতি নিয়ে নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ। আমরা আজকে বিশেষ যে খবর, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা, পাশাপাশি সংস্কার এবং ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক, সেটি নিয়ে একটু আলোচনা করব। তবে বিশেষ শুরুতেই আলোচনা করতে চাই বিএনপি চেয়ারপারসনের ফিরে আসা বিষয়। এবং এই পুরো আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়নি। ডান দিক থেকে শুরু করছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব ডাক্তার রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে শুরুতেই যে আলোচনায় ফিরতে চাই, ডাক্তার রফিকুল ইসলাম, একটু আপনার মাধ্যমেই জানতে চাই। আমরা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড এম জাহিদ হোসেন, তিনি অনেকটা বলেছেন তার শারীরিক অবস্থার কথা। পাশাপাশি একটু আপনার কাছ থেকেও জানতে চাই যে আমরা দেখেছি তিনি হেঁটে বাসায় গেলেন, এটি একটি নিশ্চয়ই সুস্থতার এক ধরনের প্রকাশ পায়, বা আবারও তার যেতে হবে কিনা সেটিও একটু জানতে চাই। পাশাপাশি আজকে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখেছি। আমরা দেখেছি এর আগে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ গেছেন, তিনি তো আসলে চিকিৎসা শেষে দেশে ফেরারই কথা। তো তার এই সুস্থতায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তির বাইরে কোনো রাজনৈতিক বার্তা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের প্রতীক এবং গণতন্ত্রের মা। রাজনীতিতে তিনি আছেন, থাকবেন এবং ভবিষ্যতে রাজনীতি করবেন। দেখেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন একটি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি অ্যারেস্ট হন এবং তিনি জেল হাজতে যান, যখন তিনি কিন্তু হেঁটেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন। কিন্তু সেই ৮ই ফেব্রুয়ারি ২০১৮ সালের কথা। তারপরে তিনি যখন বিভিন্ন সময়ে পিজি হাসপাতালে যখন আসেন, সাবেক পিজি হাসপাতালে, এবং তাকে তখন দেখা যায় যে তিনি হসপিটালে আসেন, সেটি হলো হুইল চেয়ারে করে। তিনি সুস্থভাবে হেঁটে চলে গেলেন, বাট আসলেন কিন্তু অসুস্থ হয়ে। এবং ওই সময় তাকে পরবর্তীতে যখন পিজি হাসপাতালে ভর্তি করা হয়, তখন দেখা যাচ্ছিল যে তার যে চিকিৎসা নিয়ে যে জটিলতা, তিনি কিন্তু তখন চেয়েছিলেন তার যে ইচ্ছাকৃত, যে একজন প্রিজনার যখন ভিতরে থাকেন, আমরা ইভেন 111-এর সময় দেখেছি যে তারা যখন যেই হসপিটালে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, তখন কিন্তু ওই সময়কার ফ্যাসিস্ট সরকার তাকে কিন্তু সেই সুবিধাটি দেননি। তিনি চেয়েছিলেন অন্য একটি হসপিটালে ভর্তি হতে, তাকে দেওয়া হলো পিজি হাসপাতালে, এবং তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে তখন সেখানে আনা হয়েছিল এবং তিনি সেখানে চিকিৎসা নিয়েছিলেন এবং ডাক্তারদের প্রতি সম্পূর্ণ আস্থাশীল ছিলেন। এবং পরবর্তীতে যখন তার চিকিৎসাটি হয়, দুঃখের সহিত বলতে হয়, একটি ছোট্ট পরীক্ষা, ইভেন আলট্রাসোনোগ্রামটি পর্যন্ত তার তখন সেখানে কিন্তু হয়নি এবং করাও হয়নি, যার কারণে তিনি যে পরবর্তীতে যে বিভিন্ন রোগগুলোতে আক্রান্ত হন, সেই সময় দেখা যায় যে তার বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ যেটি হয়, ক্রনিক রেনাল ফেইলিউর হয়, হার্টের কিছু জটিলতা হয়, এবং তিনি আগের থেকে আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। এরকম নানানবিধ যে জটিলতা, তার ডায়াবেটিক্স, সেগুলো থেকে তিনি কিন্তু জেলখানাতে যে অবস্থায় ছিলেন, সেটিও কিন্তু এটি সুস্থ পরিবেশ নয়, এটি স্যাঁতসেঁতে রুমে তাকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। সেই অবস্থায় তার যে রোগগুলো হয়, সেই রোগে আক্রান্ত হওয়ার পরে পরবর্তীকালে যখন করোনাকালীন সময়ে বিশেষ করে তিনি যখন ছাড়া পান, এটাই বলা হয়, তারা গভর্নমেন্ট তখন বলতেন যে মুক্তি পাচ্ছেন, আমার দৃষ্টিতে সেটি মুক্তি নয়, তিনি অ্যাকচুয়ালি গৃহবন্দী ছিলেন এবং শর্ত সাপেক্ষে তাকে মুক্তি করা হয়। এবং আমি মনে করি যে করোনাকালীন সময়ে তাকে যেটি তখনকার গভর্নমেন্ট বলেছিল, আমি একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে চাই, কারণ ওই সময়ে প্রায় ৩,০০০, আমার জানা মতে প্রায় ২,৮৮৮ জন জেলবন্দি যারা ছিলেন, তারা কিন্তু করোনাকালীন সময়ে বিশেষভাবে মুক্ত হয়েছিল এবং তারা দীর্ঘ সময়ে তারা জেলবন্দি ছিলেন। অনেকেই বিভিন্ন মামলায় তারা কারারুদ্ধ ছিলেন, তারাই কিন্তু তখন মুক্ত হয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়া যখন সেখান থেকে মুক্ত হয়ে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, প্রায় এভার কেয়ার হসপিটালে প্রায় তাকে কিন্তু 15 বারের মতো ভর্তি হতে হয়েছিল। এবং তার যে জটিলতাটা, চিকিৎসার যে জটিলতা, সেখান থেকে কিন্তু ডাক্তাররা তখনকার যারা বোর্ডের সদস্য ছিলেন, তারা তখন কিন্তু একটি কথাই বলেছিল, তার যে চিকিৎসা যে অবহেলা, সেই অবহেলার কারণেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ধরনের রোগগুলোতে ভুগতে হয়েছে। এবং তারা তখন ওই সময় তারা সুপারিশ করেছিলেন যে তাকে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে, একটি বিদেশে কোনো সেন্টারে, যেখানে তার প্রসিডিউরগুলো সম্ভব হবে, সেটির জন্য নেওয়ার জন্য তাকে বিদেশের জন্য পাঠানো হয়। কিন্তু তখনকার গভর্নমেন্ট সেই সুযোগটি পর্যন্ত তাকে দেওয়া হয়নি। অথচ সেই একই মামলায়, একই ধরনের মামলাতে তারা কিন্তু তখন বিভিন্ন সময়ে
যারা বিশেষ করে বিভিন্ন নেতৃবৃন্দ, আমি দু একজন নামও বলতে পারি, বিশেষ করে আসম আব্দুর রব কিংবা নাসিম সাহেব, তারা কিন্তু তখন কিন্তু বিদেশেও পর্যন্ত গিয়েছিলেন এই ধরনের একই মামলাতে। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। এবং তারা যখন এই ধরনের মেডিকেল বোর্ড থেকে যখন সাজেস্ট করা হলো যে তাকে এই সময় বিদেশে নিয়ে চিকিৎসা করলে হয়তো তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হওয়া সম্ভব, সেই সুযোগটি কিন্তু তখন পাননি। তাই দীর্ঘদিন বিদেশে যাওয়ার পরে তিনি যখন বিদেশে গেলেন, চিকিৎসা নিলেন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বসিত, এবং শুধু নেতাকর্মীরাই না, আমি মনে করি যে এই দেশের আপামর জনগণ তারাও কিন্তু উচ্ছ্বসিত, এবং তারা কিন্তু গভীর আগ্রহের সহিত এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপি চেয়ারপারসন ফেরার পরে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন তারেক রহমানের ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেছেন, তার কথাই যদি আমি একটু বলি যে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন, এবং অল্প কিছু দিনের মধ্যেই হয়তো সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। একটু আপনার কাছে জানতে চাইছি, যেই পরিবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসতে পারলেন, কিন্তু তিনি ইঙ্গিত করলেন ওই পরিবেশ ফিরে আসলে তারেক রহমানের জন্য কোন পরিবেশের ইঙ্গিত করলেন, আসলে সেই পরিবেশটি কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকদ্বয়, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আমাদের প্রিয় নেত্রী, 18 কোটি মানুষের প্রিয় মানুষ, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসছেন। যেটা ডক্টর রফিক সাহেব বলেছেন যে নেতা কর্মী জনগণ তথা আপামর সারা দেশবাসী আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার এই আগমনে, তার এই সুস্থতায়। এখন তার সুযোগ্য সন্তান, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, যিনি এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনিও খুব তাড়াতাড়ি আসবেন। যে কথাটা আমাদের নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন যে সেটি কেন তার বেলায় কেন আরও পরিবেশ দরকার হবে। একটা বিষয় হলো যে উনার নামে যে মামলাগুলো ছিল সে মামলাগুলো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আরও কিছু বিষয় থাকে যে উনি যেহেতু এখন দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, সেখানে উনার নিরাপত্তার বিষয়গুলো দেখতে হবে, নিরাপত্তার বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে, সেই দিকগুলোকে যাতে করে সঠিকভাবে আমরা বিষয়গুলোকে নিয়ে কাজ করতে পারি বা বিষয়গুলোকে নিশ্চিত করতে পারি নিরাপত্তা, সেই বিষয়গুলো দেখতে হবে। তারপরে তিনি আসবেন, ওনার আসার পরে আমাদের যে পার্টির যে পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ উনি কিভাবে কোথায় বসবেন বা কিভাবে দলটা পরিচালনা করবেন, এই যে কিছু প্রস্তুতি তো থাকে। যেমন ম্যাডাম এসছেন, ম্যাডাম এখন বিশ্রামে থাকবেন, ম্যাডাম এখন ভার্চুয়ালি যে কোনো জাতীয় সংকটে বা দলের প্রয়োজনে উনি কথা বলবেন। এই মুহূর্তে বয়সজনিত কারণে বলেন বা দীর্ঘ সময়ে অসুস্থতার কারণে বলেন, ম্যাডামের এখন বেশিরভাগ সময়ই বিশ্রামে কাটবে। উনি খুব একটা কিন্তু মাঠে দৌড়াবেন না, খুব একটা কিন্তু অফিসে দৌড়াবেন না, ভার্চুয়ালি থাকবেন। কিন্তু দেশনায়ক তারেক রহমান যখন দেশে আসবেন, উনি কিন্তু মাঠে দৌড়াবেন, উনি কিন্তু অফিসে দৌড়াবেন, সারা বাংলাদেশ দৌড়াবেন। কাজেই ওনার বেশ কিছু সেজন্য আমাদের প্রস্তুতি দরকার, ওনারও প্রস্তুতি দরকার। উনিও আসার জন্য প্রস্তুত হচ্ছেন, আমরাও ওনাকে আনার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ধরেন সরকার, আওয়ামী লীগ সরকার সরে গেল, 9 মাস হলো, 9 মাসেও যদি আপনাদের প্রস্তুতি শেষ এখনো না হয়ে থাকে সেই প্রস্তুতি, তাহলে ডিসেম্বরের মধ্যে আপনারা কিভাবে নির্বাচন করার দাবি করছেন বা সেই প্রস্তুতি? আমরা কিন্তু ওনাকে আনার জন্যও প্রস্তুতি নিচ্ছি, ডিসেম্বরে নির্বাচন করবার জন্যও প্রস্তুতি নিচ্ছি। ওই যে প্রথমে যে কথাটা বলেছি যে ওনার নিরাপত্তার বিষয়টাকে আমাদের সবার আগে দেখতে হবে, এই দিকগুলো চিহ্নিত করে কিভাবে এই নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। যেমন আমি এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সময়ও এই সরকার সার্বিক সহায়তা করেছেন। আজকে যে উনি ফিরলেন কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্সে, তাতেও
এই সরকার সার্বিক সহযোগিতা করেছেন, আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। ঠিক তেমনি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ফিরবেন, তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করছি এবং নিরাপত্তা নিশ্চিত হলেই উনি আসবেন। উনি কিন্তু অনেকবার আমাদের সমাবেশে বা আমাদের ঘরোয়া বৈঠকে বলেছেন যে আমার আর ভার্চুয়ালি কথা বলতে ভালো লাগে না, আমি এখন দেশে যেতে চাই, আমি সামনাসামনি আপনাদের সাথে কথা বলতে চাই, আমি সামনাসামনি জনতার সাথে কথা বলতে চাই, অনেকবারই বলেছেন। কাজেই ওনার আসার দিন গণনা শুরু হয়ে গেছে, আমাদের প্রস্তুতি খুব তাড়াতাড়ি শেষ হবে এবং উনিও তাড়াতাড়ি আশা করি দেশ ফিরবেন। জি, ধন্যবাদ। দুঃখিত। মাহবুব কামাল, একটু আপনার কাছে জানতে চাই, আজকে আমরা দেখলাম বিএনপি চেয়ারপারসন ফিরলেন এবং ফেরার সময় সরকারের বা তিনি যে নিরাপত্তার প্রসঙ্গটি দেখলেন, আমরা দেখলাম যে বেশ কড়া নিরাপত্তাই ছিল বলা যায়, আর্মি পুলিশ সহ বেশ কড়া নিরাপত্তা। সেটি কি নিরাপত্তার ঘাটতির কারণেই বাড়তি প্রোটোকল ছিল নাকি এমনিই ছিল বলে আপনি মনে করেন? প্রোটোকল কেমন দেখেছেন? না, আমি খালেদা জিয়ার এয়ারপোর্ট থেকে তার যে যাত্রা, এটা আমি ফলো করছি। হ্যাঁ, তো এটা যখন আমি ফলো করছিলাম তখন আমার রবার্ট ব্রাউনিংয়ের সেই প্যাট্রিয়ট কবিতাটার কথা মনে হচ্ছিল। সেটা হচ্ছে যে ইট ওয়াজ রোজেস রোজেস অল দি ওয়ে উইথ মার্টল মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাড। প্যাট্রিয়ট ঢুকতেছেন আর কি, শহরে ঢুকতেছেন। তো রোজ মানে গোলাপ ছিল না, ফুল ছিল না, বাট দি উচ্ছ্বাস সেটা গোলাপের চাইতেও বেশি আমি যেটা দেখলাম। তো আমি আশা করব প্যাট্রিয়ট কবিতার যে শেষ অংশ সেটা যেন তার জীবনে না আসে এবং উনি মানে আপ টু হার লাস্ট ব্রেথ উনি যত জাতিকে নেতৃত্ব দিতে পারেন, এটা আমি আশা করব। দেখেন, খালেদা জিয়ার একটু কথা বলে নিই আগে। সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সেটা হলো যে যেমন গত রেজিমে শেখ হাসিনার পরিচয় দেওয়ার সময় এই গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, বঙ্গবন্ধুর কন্যা, অমুক তমুক, বিরাট বিশেষণ। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এই যে স্বাধীনতার ঘোষকের ছেলে, তারপরে দেশ নেতা, তারপরে কি বলে যে এই যে বিশেষণগুলি, এগুলি আমরা সবাই জানি কে কি, তারেক রহমান কি আমরা জানি। এইগুলি বিশেষণ দিলে যে এক্সট্রা একটা তার প্রতি শ্রদ্ধা আসবে তা না, এমনিতেই শ্রদ্ধা আছে আমাদের বেগম জিয়ার প্রতি বা তারেক রহমানের প্রতি আমাদের আছে। এগুলি এই বিশেষণগুলি না হয় কি, এগুলি রেটরিক, এগুলি মানুষ পছন্দ করে না। হ্যাঁ, জাস্ট তারেক রহমান বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন বা খালেদা জিয়ার ক্ষেত্রে বড় জোর দেশনেত্রী বলা যেতে পারে, কিন্তু এই যে বিশাল বিশেষণের যে এটা মানুষ পছন্দ করে না। এগুলি সবাই জানে উনি কি, খালেদা জিয়া কি, সবাই জানে। এখন দেখেন, খালেদা জিয়া ফিজিক্যালি কতটা ফিট বা আনফিট সেইটা চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে উনি ফিজিক্যালি হয়তো জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সেই ধরনের এবিলিটি নাই, কিন্তু উনি ফিলসফিক্যালি নেতৃত্ব দিতে পারবেন দার্শনিকভাবে, অর্থাৎ জাতিকে ডাইরেকশন দেওয়া, একটা অ্যারো চিহ্ন দেখানো কোন দিকে যেতে হবে না হবে। এটাতে তো শারীরিক ফিটনেসের দরকার নাই, তাই না? সো ইটস এ ব্লেসিং যে উনি সুস্থ হয়ে ফিরে আসছেন। ইট ইজ এ ব্লেসিং ফর আওয়ার নেশন। এবং খালেদা জিয়া, আমি বলবো যে শি এনজয়স মাচ অফ মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি। মধ্যবিত্তের একটা বড় ধরনের রেসপেক্টেবিলিটি উনি এনজয় করেন। হ্যাঁ, ওনার সবাই তাকে পছন্দ করে অ্যাজ এ সফিস্টিকেটেড সোবার লেডি হিসাবে সবাই ওনাকে পছন্দ করেন। এবং আমি একটা কথা প্রায় গত রেজিমে বলছি যে শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কম্পিটিশনে পারবেন, সবই পারবেন, কিন্তু একটা বিষয়ে পারবেন না, সেটা হচ্ছে যে তিনি কখনোই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা হয়ে গেছে। উনি আর কখন, মানে শেখ হাসিনা আর কি, প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে এই রেকর্ড উনি ভাঙতে পারবেন না। এটা আমি গত রেজিমে বলতাম। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে তারেক রহমান কেন আসতেছেন না সে ব্যাপারে আমি খালেদ মহিউদ্দিনের টক শোতে ডিটেইল এগুলি ব্যাখ্যা করছি। আজকে তো বোধহয় সময় নাই, সেটা বোধহয় হবে না। তো আমি যেটা এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে যে খালেদা জিয়া, ওনার প্রথম কাজ হবে, এই যে আসলেন যে উনি, ওনার প্রথম কাজ হচ্ছেন
একটা জাতির উদ্দেশ্যে একটা ভিডিও কনফারেন্স বা যেভাবে হোক উনি বিএনপির যে গ্রাসরুট লেভেলের যে নেতাকর্মী তাদের কন্ট্রোল করার ব্যাপারে একটা ওনার বক্তৃতা দেওয়া উচিত। আমাদের কাছে রিপোর্ট আছে, আমরা তো সাংবাদিকতা করি, সারা দেশে বিএনপির লোকজন নানা রকম অবৈধ কাজে লিপ্ত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে লিপ্ত, এবং তারেক রহমানও এই ব্যাপারে খুব স্ট্যান্ড নিয়েছেন এবং অনেককে বহিষ্কারও করা হয়েছে, অনেককে সতর্ক করা হয়েছে, কিন্তু এগুলো থামছে না। আমি আজকেও 3টা ভিডিও পেয়েছি আমার হোয়াটসঅ্যাপে, যেখানে আমি দেখতে পেলাম যে বিএনপির নেতারা কীভাবে এইসব মানে করছে আর কি। হ্যাঁ, তো খালেদা জিয়ার প্রথম কাজটা হবে আমি মনে করি যে একটা ভিডিও বক্তৃতার মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের ওনাকে শান্ত করতে হবে এবং একটা ডিসিপ্লিনের মধ্যে ওনাকে আনতে হবে, এবং যাতে বিএনপির কোনো দেখেন আমাদের কিন্তু আর কোনো যাওয়ার জায়গা নাই। হ্যাঁ, আমাদের যাওয়ার জায়গা নাই, বিএনপি ছাড়া আমাদের এখন আর যাওয়ার জায়গা নাই। কী কারণে বলছি, যেমন ধরেন এই মুক্তিযুদ্ধের, যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান, হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার এবং জেড ফোর্সের ইত্যাদি, এবং বীরুত্তম অলসো, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাইলে বিএনপিতে আমরা কি পাই, সেটা হচ্ছে আমরা যে সাধারণ মানুষ, আমরা তো নন পার্টিজান, বিএনপিতে আমরা কি পাই হচ্ছে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই, আর একটা হচ্ছে মডারেট ইসলাম। আমরা তো আর ইসলামের বাইরে যেতে পারবো না, যেহেতু এটা ধর্মপ্রাণ, সবাই আমরা ধর্মপ্রাণ। তো আলট্রা ইসলামের চাইতে বা মিলিটেন্ট ইসলামের চাইতে, যেটা এখন চলছে বাজারে, যেটা এখন চলছে জঙ্গিবাদ বলেন, আলট্রা ইসলাম বলেন, সেটার বিপরীতে বিএনপি মডারেট ইসলাম ধারণ করে। তাহলে বিএনপি হলো কি, মুক্তিযুদ্ধ আছে, মডারেট ইসলামও আছে, তাইলে আমাদের একটা অ্যাকোমোডেশন হয়। এছাড়া তো আমরা কোনো দল দেখছি না এখন, মানে আমরা যে কোথাও আশ্রয় নিব এই ধরনের কোনো দল তো আমরা দেখছি না বিএনপি ছাড়া। তো ফলে বিএনপিকে পলিটিক্সটা রাইটলি করতে হবে, একেবারে রাইটলি করতে হবে, যাতে মুক্তিযুদ্ধ থাকে, মডারেট ইসলাম থাকে, ডিসিপ্লিন থাকে, ডেমোক্রেসি থাকে, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের আধুনিকতা থাকে, মডার্নিজম থাকে। এবং বিএনপি তো ধরেন যে একটা মানে বুর্জোয়া দল, এখন এই বুর্জোয়া দলের তো আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আধুনিকতা, মডার্নিজম। আমরা তো এখন পিছনের দিকে যাচ্ছি, আমাদের দি হোল নেশন ইজ মানে গোয়িং ব্যাক। তো এখানে একটা আধুনিকতার দরকার আছে, বিজ্ঞান মনস্কতার দরকার আছে, আমাদের যে সংস্কৃতি সেইটার চর্চা করার একটা পরিবেশের দরকার আছে। তো এগুলি যদি বিএনপি সেফগার্ড দেয়, হ্যাঁ, এই যে এগুলো আধুনিকতা, সংস্কৃতি, তারপরে বিজ্ঞান মনস্কতা, এগুলো যদি বিএনপি, তাহলে আমরা বিএনপির পক্ষে থাকবো। হ্যাঁ, আমাদের তো অন্য কোনো স্বার্থ নাই। আমরা একটা আধুনিক মানুষ হিসাবে, একটা স্বাধীন মানুষ হিসেবে আমরা বসবাস করতে চাই। সেটা যে দল দিতে পারবে আমরা সেখানেই যাব। তো এখন আমাদের কোনো অল্টারনেটিভ, আপনি অল্টারনেটিভ দেখছেন না, সেই প্রসঙ্গে আমি কোনো অল্টারনেটিভ দেখছি না এখন আর। অনেক দল তো দেখা যাচ্ছে, নতুন দল, আমি সেটা নিয়ে কোনো অল্টারনেটিভ না, সেটা নিয়ে একটু পরে জানতে চাই। আমি একটু বিরতিতে যাব, তবে তার আগে ডক্টর রফিকুল ইসলাম, একটু আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যেটি বলছিলাম যে ডক্টর জাহিদ হোসেন যেটি বললেন তার শেষ লাইনের ধরে, যে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন তারেক রহমান। কিছুদিন আগে আমাদের একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রীর প্রশ্ন আসে, তখন খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী যদি তিনি সুস্থ থাকেন। এটি আসলে এক ধরনের বার্তা দেয় কিনা যে দুটি সেন্টার পয়েন্ট থাকবে, ক্ষমতা বা রাষ্ট্র, দল, এই ক্ষেত্রে দুটি সেন্টার পয়েন্ট থাকবে কিনা সেটি নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা। ফিরছি। ডাক্তার রফিকুল ইসলাম, তো আপনার কাছে যেটি বিরতির আগে জানতে চাইছিলাম যে ক্ষমতায় গেলে বিএনপির যে দুই নেতার দুটি বার্তা পাওয়া গেল, তাতে কি এমন যে বিএনপির ক্ষেত্রে দল বা রাষ্ট্র পরিচালনা সব মিলে দুটি সেন্টার পয়েন্ট থাকতে পারে ক্ষমতার? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম আরও একটু ধন্যবাদ জানাতে চাই কামাল ভাইকে, যে কামাল ভাই কিছু মানে কোশ্চেনের অবতারণা করেছেন, এবং বিশেষ করে তিনি বলেছেন যে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক এগুলো না বলার জন্য। এবং দেখেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু নিজের থেকেই বলেছেন
যে তাকে যেন দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করা না হয়। কিন্তু আপনার তো সুতরাং আমরা সেটা আমাদের সেটার থেকে অবশ্যই সেখান থেকে সরে আসা উচিত এবং তিনি ভালো কথাই বলছেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু তার সরাসরি নির্দেশনা যেন এটা যেন করা না হয় এবং তিনি কিন্তু সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, এটা আমাদের জন্য ভালো দিক। আমি এই জন্যই তাকে ধন্যবাদ জানাতে চাই যে না এগুলোকে আসলেই করা উচিত নয়। এবং বিশেষ করে দেখেন যে কথাটি উঠে এসেছে যে বিশেষ করে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কথাগুলো আসছে, এবং তিনি দেখেন তিনি কিন্তু এটি তাকে তার উদ্দেশ্যে বলা না, আমি কিন্তু একটু আপনাদের স্মরণ করতে চাই যে দেখেন ছাত্রদলের একটা ছেলের নামে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল এবং তিনি কিন্তু ছাত্রদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলেছেন যে তাকে সরাসরি তার নামে মামলা করে পুলিশের শপথ করার জন্য। তার মানে কি, মানেটা হলো এই মেসেজটা হলো এটাই যে মানে খুব বেশি স্ট্রিক্ট দল এই ব্যাপারে, খুব বেশি স্ট্রিক্ট যে এই ধরনের কোনো ঘটনাগুলো যেন না ঘটে। সুতরাং দল কিন্তু এই ব্যাপারে কাজ করছেন যে তারা যেন এই ধরনের ঘটনাগুলো যেন ফার্দার যেন না অগ্রসর হয়, এবং আমরাও চাই যে অবশ্যই কিন্তু আপনারা পারছেন এই ধরনের না দেখেন এই আমরা যে পারছি না কথাটা কিন্তু ঠিক না, এবং এই সংখ্যাটা কিন্তু যেটি আমি সেটা বলছিলাম যে এই সংখ্যাটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে এসেছে। এবং এখন দেখেন যে মিডিয়ার যুগ, আপনারাও কিন্তু এগুলো কিন্তু আগে এত ফলাও করে প্রচারও হতো না, এখন যেটা হয় যে ফলাও করে প্রচারটা হয়। যাক, আমি বিতর্কে যেতে চাচ্ছি না, তবে এটি কিন্তু অবশ্যই এটিকে সেটা শুধু বিএনপির জন্যই না, যে কোনো দলের জন্যই কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্মের তারাও কিন্তু এই ধরনের উদাহরণগুলোকে তারা ভালোভাবে নেন না। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে সকলকেই সরে আসা উচিত। আপনি যেটি বলেছেন যে নেতৃত্বের যে আমাদের দলের কিন্তু যে 31 দফার যে কাঠামো বা যেগুলো আমাদের আছে, সেখানে কিন্তু এই ধরনের কথাও কিন্তু বলা আছে যে রাজনৈতিক দলের পরিচালনা এবং রাষ্ট্র কাঠামো যেটা সরকারের পরিচালনা, দুটোর মধ্যে কিন্তু একটা সমন্বয় করে চালানো। সুতরাং এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি যেটি আশাবাদী যে কথাটা বলছেন, আমরা অবশ্যই আশাবাদী এই ব্যাপারে, তবে তার শারীরিক কন্ডিশনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভবিষ্যতে তার যে বোর্ডের যে ডক্টররা আছেন, তারা কিন্তু বিশেষ করে এখন লন্ডন ক্লিনিক থেকে আপনি জানেন যে তারাও কিন্তু একটি সার্টিফাইড এসে দিয়েছেন, তাকে ছুটির কাগজ দিয়েছেন। সেই কাগজগুলোকে মেনে চলা, তারপরে এদেশের যারা ডাক্তাররা ছিলেন এবং বিদেশের আমাদের যারা বোর্ডের যারা ডাক্তার ছিলেন, তাদের সমন্বয়ে কিন্তু তার ভবিষ্যৎ চলাটা নির্ভর করবে, তার শারীরিক কন্ডিশনটা তার সম্পূর্ণ নির্ভর করবেন। এবং তার অ্যাবসেন্সে কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু দলকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে গণতন্ত্রের নেতৃত্ব দেওয়া যায়, কিভাবে জাতিকে নেতৃত্ব দেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু তিনি কাজ, যদিও তিনি বিদেশে আছেন বাট সেখান থেকেও কিন্তু তিনি কাজ করছেন এবং সেই কাজের কিন্তু আমরাও যথেষ্ট কিন্তু সেটার সুফল পেয়েছি। সুতরাং এইখানে যে দুই ধরনের নীতি বা দুই ধরনের হবে, ব্যাপারটা সাংঘর্ষিক হবে, ব্যাপারটা তাও কিন্তু নয়। জি, দুঃখিত। একটু জনাব আহমেদ আজম খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যেটি দেখলাম যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিছু অরাজনৈতিক সংগঠন, একটু ভিন্ন প্রসঙ্গে নিয়ে আসি, আসলে অরাজনৈতিক সংগঠন তারা একটি নতুন জোটের আত্মপ্রকাশ করেছে জুলাই ঐক্য নামে, এবং যেখানে এখন পর্যন্ত 35টি সংগঠনের নাম পাওয়া গেছে যারা মূলত আসলে এই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন ব্যানারে যারা আন্দোলন করেছিল সেই সব সংগঠনগুলো, এবং এটা নিয়ে এনসিপিও দাবি জানিয়ে আসছিল। বিএনপির এটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন নেতাদের কাছ থেকে পাওয়া গেছে এটি নিয়ে, কিন্তু স্পষ্ট অবস্থান দেখা যায়নি। আসলে এই ধরনের জোটে বা রাজনৈতিক অবস্থান বিএনপি আরও স্পষ্ট করবে কিনা? আমি এখানে আসবো, একটু আমাকে প্রয়োজনে আবার প্রশ্ন করবেন। আমি দু একটি বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। কামাল ভাই খুব চমৎকার বলেছেন। আপনি একটা কথা বলেছেন যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া যখন এলেন তখন তার পূর্ণ নিরাপত্তা ছিল কিনা। আমি কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নিরাপত্তার কথাটা আসার বা যাওয়ার বিষয়ে বলিনি, দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে বলেছি যে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, সেই বিষয়গুলো আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। এই জন্যেই আমি নিরাপত্তার ওই বিষয়টা বলেছি। আর আরেকটা কথা যে আমার বাবাকে আমি কিন্তু বাবা বলবো, আর কামাল ভাই কিন্তু চাচা বলবেন। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সামগ্রিক অবস্থাটা এখনো এত প্রিলিমিনারি স্টেজে বা প্রাইমারি স্টেজে রয়ে গেছে যে আমরা এখনো, যেমন আমেরিকা বা ইউরোপ বলেন মিস্টার প্রেসিডেন্ট, আমরা কিন্তু ওইভাবে বলতে পারবো না। সেই
জায়গাটায় আমরা যাইনি। কাজেই কামাল ভাই অরাজনৈতিক না, মানে মানে সাংগঠনিক কামাল, আমরা সকলেই রাজনৈতিক, উনি নির্দলীয়। উনি যেভাবে বলতে পারবেন যে কাউকে নাম ধরে, আমি কিন্তু আমার নেতাকে সেভাবে বলবো না, অটোমেটিক আমার একটা সম্বোধন চলে আসবে। এটা একটা প্যাশন বলতে পারেন। এটা উনি নিজে বলেছেন যে না, আমাকে কেউ কিন্তু আপনারা দেশ নায়ক বলবেন না, কিছু ডাক্তার সাহেব যেটা বললেন, কিন্তু এটা আমাদের প্যাশন, এটা আমাদের হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু একটা পর্যায়ে ধরুন ওটা করতে আমাদের হয়তো আরো 50 বছর লাগবে, যখন আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, আমাদের আমরা অনেক অ্যাডভান্স চিন্তা করব, তখন হয়তো ওই উন্নত দেশের মতো, ইউরোপে, আমেরিকার মতো, ব্রিটেনের মতো আমরাও হয়তো ওখানে চলে যাব। আর আরেকটা জিনিস যেটা কামাল ভাই বলেছেন, যেটা ডাক্তার সাহেবও এ নিয়ে কথা বলেছেন, যে বিএনপির নেতাকর্মীরা এখনো চাঁদাবাজিতে লিপ্ত, এটার আমি দুটো দিক বলবো। একটা দিক হলো যে বিএনপি মিডিয়া ট্রায়ালে আক্রান্ত, অর্থাৎ যেটা হচ্ছে, যেটা 100 কিন্তু মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, এর মধ্যে কোনো একটি ঘটনার কি আপনারা প্রতিবাদ জানিয়েছেন যে এটি সত্য নয়? পার্সেন্টেজে না, আমি তা বলিনি। পার্সেন্টেজে 5% হলে এটা প্রচার হয় 100%, অর্থাৎ প্রচার মাধ্যমটা এত এন্টি বিএনপি যে প্রচারটা 100% হয়। আমি এটাকে স্বাগত জানাই। কেন স্বাগত জানাই? যে যত বেশি সমালোচনা হবে, আমাদের উপরে যত বেশি চাপ পড়বে, আমরা তত তাড়াতাড়ি এটাকে ওভারকাম করবার চেষ্টা করব। আমরা যেমন ডাক্তার সাহেব তার আলোচনায় বলেছেন যে একজন ছাত্রদল নেতা, শুধু একজন ছাত্রদল না, ইতিমধ্যে 2500 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং অনেককে পুলিশে সুপর্দ করা হয়েছে। এবং আমি প্রতিনিয়ত, আমি না, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই সকল বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর ছিলেন, আমরা দেশনেত্রীকে যেভাবে দেখেছি নির্মোহভাবে, ঠিক একই ভাবে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান একইভাবে নিজেকে তৈরি করছেন এবং তার কথাবার্তা, বক্তব্য, বিবৃতিতে আমরা প্রতিনিয়ত আশাবাদী হই, আমরা উজ্জীবিত হই। কাজেই এই যে এখন যে চাঁদাবাজির কথা উঠছে, এটা অনেক নিয়ন্ত্রণ হয়েছে, এখনো আছে, যেমন কামাল ভাই বললেন, এখনো আছে, কিন্তু আমাদের নেতা অত্যন্ত কঠিন এবং কঠোর, এবং আশা করি এগুলো একেবারে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবেন। এখন আপনার যে বিষয়টা নিয়ে আপনি বলছিলেন, আমি আবার আরেকবার একটু আপনার প্রশ্নটা জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থানটি আসলে স্পষ্ট নয় বলছেন অনেকে। আপনি নিজেই বলেছেন যে এক একজনে এক এক কথা বলেন। এখন আওয়ামী লীগ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তি, আওয়ামী লীগ ফ্যাসিবাদ, অর্থাৎ একেবারে পলায়নপর একটা শক্তি, শুধু ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদের যে পতন, সেই পতনের একটা শক্তি। এখন আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু আমি বিচ্ছিন্নভাবে বলতে পারবো না। এই বিষয়টা যারা রাজনীতি আমরা করি, যারা চট করে একটা মন্তব্য করে ফেলেন, আমি মনে করি রাজনীতিতে এই সকল বিষয়ে বা যে কোনো একটা নীতি নির্ধারণী বিষয়ে চট করে একটা মন্তব্য করে ফেলাটা খুব সঠিক হবে বলে আমি মনে করি না। একজন রাজনৈতিক কর্মীর কাজই তাকে অবশ্যই ওই ফোরামে, তার নিজস্ব ফোরামে আলোচনা করে যেটা সঠিক সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত দলীয় মুখপাত্র তাদের মাধ্যমে আসবেন। এই বিষয়ে আমাদের দলের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। এখনো সেরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়নি, যে কারণে আমরা বিচ্ছিন্নভাবে কোনো কথা বলতে চাই না। জনাব মাহবুব কামাল, একটু আপনার কাছে জানতে চাই, আজকে এনসিপির যে তারা ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে, তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছে, আগেও এর বেশ কিছু দিয়েছিল, আবারও তারা দাবিটি জানিয়েছে ভোটের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 করার দাবি জানিয়েছে। এবং এর যুক্তি হিসাবে তারা বলেছে, আমরা দেখতে পাই তরুণ প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে, তাতে তারা এই বয়সেই সিদ্ধান্ত নিতে সক্ষম।
এবং একটু আপনার কাছে জানতে চাই, আমরা যেটি আসলে জুলাই আন্দোলন বা অভ্যুত্থান যাই বলি তাদের নেতৃত্বেই হয়েছে, এবং তারা বলতে চাইছে তথ্যের সমৃদ্ধ তারা থাকে, ফলে তারা এই বিষয়গুলো নিয়ে অনেক বিচক্ষণতার স্বাক্ষর রেখেছে। একটু আপনার কাছে জানতে চাই। একটু লং ডিসকাশন এটা তো হবে না, কতগুলো জিনিস একটু বলি। দেখেন, এই যে এই চাঁদাবাজি কিন্তু হচ্ছে, আমি এই এখনই আপনাকে 4-5টা দেখাইতে পারবো আজকের হচ্ছে। এই আমাদের আয়রনিটা হলো কি জানেন, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর হাইকমান্ডের গ্রাসরুটে কোনো কন্ট্রোল নাই। এটা সব দলেরই, আওয়ামী লীগেরও তাই। মানে গ্রাসরুটের হাইকমান্ডের তো একটা কন্ট্রোল থাকবে, সেটা নাই। গ্রাসরুটে তারা যা মনে করে তাই করে, নেতার কথা শোনা টুনে না। এটা খুব একটা আয়রনি। আরেকটা কথা হচ্ছে মিডিয়া ট্রায়াল কাল থেকে আর হবে না, ঠিক আছে? আমি কেন বলছি, আজকের যে শোডাউনই বলবো আমি, এইটা খুব দরকার ছিল। আমাকে আজকে একজন বলছিলেন যে এই এসএসসি পরীক্ষা চলছে, এই শীতে জনদুর্ভোগ, এটা কি দরকার ছিল? আমার হ্যাঁ, এটা দরকার ছিল। আজকের একটা জনদুর্ভোগ হলেও এটা দরকার ছিল যে একটা স্ট্রেংথ দেখানো দরকার ছিল বিএনপির, যাতে, যেমন আমি বলি, আজকে এনসিবির নেতাদের বোধহয় খুব ভালো ঘুম হবে না। হ্যাঁ, আমি এটা ধারণা করি তাদের আজকে ভালো ঘুম হবে না। একটা স্ট্রেংথ শো করার দরকার ছিল যে আসলে মানে বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো দল না। এইটা প্রমাণ করা দরকার ছিল। জনদুর্ভোগ সেটিকে অন্য কেউ আসলে ভাবছেও যে বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে, এটা বলতেছে তো যে হাসিনাকে সরাইছি, তোমাদের সরাইতে কি, এগুলো বক্তৃতা হয়েছে না? আবার আজকের যে শোডাউন, সেটি তো যেমন 1 মে যে ছিল বিএনপির সমাবেশ ছিল, সেখানেও কি কম শোডাউন হয়েছে? 1 মে বিএনপির যে সমাবেশ ছিল যেটি ঢাকায়, হ্যাঁ, সেখানেও তো বেশ জনসমুদ্র বলা হচ্ছিল। আমি বলছি যে এই যে খালেদা জিয়াকে যে রিসিভ করার জন্য এই যে মানুষের যে উচ্ছ্বাস, এইটা দরকার ছিল। এইটা সোসাইটিতে পাওয়ার অফ ব্যালেন্সে অনেক কাজে দিবে। কারণ এনসিপি যেটা ভাবে যে বিএনপি কোনো ব্যাপার না, হ্যাঁ, এই ধারণাটা ভেঙে যাবে, এবং কালকে থেকে ওইভাবে আর মিডিয়া ট্রায়াল হবে না। আমি বলতেছি আপনাকে, এইটা দরকার ছিল। এখন কথাটা হচ্ছে যে আমি যেটা মানে বলতে চাই সেটা হলো যে দেখেন, এই বিএনপি 2001 থেকে 2005 পর্যন্ত অনেক ভুল করেছে, যে ভুলের মানে একটা লম্বা ফিরিস্তি দেয়া যায়। আপনার জঙ্গিবাদের ব্যাপারে উদার থাকা, তারপর ধরেন 2004-এর যে গ্রেনেড অ্যাটাক, এইটারও দায় বিএনপি এড়াইতে পারে না। বিএনপিটা ইনভলভ না, ধরেন যে কোর্টে তো এটা হয়েছে, কিন্তু মানে সরকার তো বিএনপি ছিল, তাই না? এই দায় এড়াইতে পারে না। তারপরে ধরে যে মাইনরিটি ক্লিনজিং হয়েছে 2001-এর পরে, অনেক মাইনরিটি ক্লিনজিং হয়েছে, মানে রেজাল্টের পরপরই অনেক ভুল থেকে কিভাবে কাভার করে নতুন একটা বিএনপি তৈরি করা যায়, সেইটা খালেদা জিয়াকে ভাবতে হবে। এবং এই জিনিসগুলি যদি দরকার পড়লে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমাদের কিছু ভুল হয়েছে। এইটা মানে রিকনসিলিয়েশনের জন্য একটা বড় শর্ত হচ্ছে ভুল স্বীকার করা। আমাদের এখানে হয় কি, ভুল স্বীকার করলে মনে হয় যে মানে সে বোধহয় নাই হয়ে গেল, তার বোধহয় কোনো অস্তিত্ব নাই। ভুল স্বীকার করাটা এটা নট অনলি এ মহৎ গুণ, এটা স্ট্র্যাটেজিক্যালিও এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা খুব ইউজফুল। এখন কি করতে হবে দেখেন, ওইসব আলাপ বাদ দেন, আপনারা যেগুলি বলতেছেন মেইন কথাগুলো একটু বলি। দেখেন, আজকে না কালকে এক নারীর কুশপুত্তলিকা তৈরি করে আগুন দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ নারী থাকতে পারবে, পুড়িয়ে দেওয়া পারে। সে ওই যে নারীর কুশপুত্তলিকা, ওইটা কোনো চিহ্নিত কোনো নারী না, একটা সাধারণ নারী। তার মানে নারী ইটসেলফ হচ্ছে থাকতে পারবে না, পুড়িয়ে দেওয়া মানে কি, থাকতে পারবে না। এই যে একটা অবস্থা। তারপরে ধরেন লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথের বই সরিয়ে ফেলা হচ্ছে, কাজী নজরুল ইসলামের বই সরিয়ে কাজী যিনি লিখছেন যে বাদিসে দাওয়ামা বাদরে আওয়ামা শির উঁচু করি মুসলমান, তার বই পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ সাহিত্য পড়তে দেওয়া হবে না। তারপরে ধরেন যে একটা আবৃত্তি সংঘ, একটা সংঘ, সেইটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, একটা সাংস্কৃতিক। এই যে চলছে, এই যে সারা দেশে যে চলছে, এই জায়গাগুলি থেকে তো দেশকে মুক্ত করতে হবে। এটা কে করবে? মানে কিন্তু আপনি যে উদাহরণগুলো বলছিলেন, সেটির সাথে কি আসলে রাষ্ট্র সংশ্লিষ্ট, নাকি এগুলো বিচ্ছিন্ন ঘটনা? না, রাষ্ট্র যদি অ্যালাউ না করে, রাষ্ট্র যদি প্যাট্রোনাইজ না করে, তাহলে তো এগুলো হইতে পারে না। এই যে 5ই আগস্টের পরে যে মব ভায়োলেন্সগুলো হয়েছে, কোনোটার ব্যাপারে কি গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল? এবং অবস্থা দৃষ্টিতে মনে হয়েছে যে মব ভায়োলেন্সকে তারা উস্কায় দিচ্ছে, হয় নাই কি এগুলোই? এবং যেমন ধরেন যে একটা ছোট উদাহরণ দেই, যেমন আবু সাইদের মৃত্যু, এইটা
আবু সাইদের মৃত্যু একটা ধরেন যে বড় ধরনের ঘটনা, কিন্তু এই যে তোফাজ্জল নামের একটা ছেলে 5 আগস্টের পরপরই তাকে ভাত খাইয়ে তাকে মেরে ফেলা হলো, চিফ জাস্টিসের কোনো স্টেটমেন্ট ছিল? আপনি বলেন। এটা সারা দেশে এটা একটা মানে একটা বিরাট রিপারকেশন হয়েছে, ওই যে নিরীহ একটা ছেলেকে। তাদেরকে তো পরে অ্যারেস্ট করা হয়েছে যারা না, কিন্তু চিফ জাস্টিসের তো কোনো স্টেটমেন্ট দেখিনি আমরা। কিংবা যে ধরনের মব ভায়োলেন্সগুলি হয়েছে মানে পরবর্তীকালে হয়েছে, যেমন ধরেন যে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হলো, এইটা তো মানে সেটি তো আসলে 5 আগস্টের পরবর্তী সময় বিভিন্ন সময় সরকারি লোকজন সেটি ব্যাখ্যা দিয়েছেন যে আসলে ওই সময় এতটা সুগঠিত সরকারও ছিল না, গড়ে ওঠেনি। ঠিক আছে, আমরা 3 মাস পর্যন্ত গ্রেস টাইম দিলাম, যে 3 মাস পর্যন্ত হয়েছে, তারপরে যে এখন হচ্ছে, এখন যেগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে কি সরকারের কোনো ইয়ে আছে? আপনি বলেন কোনো? তাহলে এগুলি কে করবে? এগুলি চেক করবে কে? আমি মনে করি এখন যেহেতু আমাদের মানে কোনো সেই ধরনের রেজিমেন্টেড কোনো দল নাই, মানে আপনার শক্তি নাই, তাহলে এখন খালেদা জিয়াকে এই দায়িত্ব নিতে হবে। আমি বলি আপনাকে, খালেদা জিয়াকে এই দায়িত্ব নিতে হবে। আমাদেরকে বসবাসের জন্য একটা বাংলাদেশ যেন আমরা পাই, আমাদের সংস্কৃতি, আমাদের আধুনিক মনস্কতা, আমাদের কালচার, আমাদের হিস্ট্রি, আমাদের মুক্তিযুদ্ধ, এই সবটা মিলে যেন একটা বাংলাদেশ আমরা পাই, এইটা খালেদা জিয়াকে এনশিওর করতে হবে। তা নাহলে কিন্তু আমরা নাই। মনে করেন না যে এটা আনকন্ডিশনাল সাপোর্ট। আমরা বিরতির পর আবার ফিরছি, তবে দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট আহমেদ আজম খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আজকে এনসিপি দাবি জানিয়েছে ভোটের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23, সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। আমি এ নিয়ে কথা বলবো, তার আগে আমি আরও 2-1টা বিষয়ে কামাল ভাই আলোচনা করেছেন, আমি একটু অ্যাড্রেস করতে চাই। কামাল ভাই বলছেন যে এই মুহূর্তে বিএনপির বিকল্প নেই, আমরা বিএনপিকেই আগামী দিনে সমর্থন করি এবং বিএনপিকেই মনে করি। আমি বলবো যে এই যে যখন এনসিপি হলো, তখন কিন্তু আমাদের দলের প্রতিনিধি এনসিপিকে স্বাগত জানাতে গেছে, কারণ আমরা চাই যে আর একটা শক্তিশালী রাজনৈতিক দল থাকুক গণতন্ত্রে, যাতে করে সরকারি দল যে হবে তার যদি শক্তিশালী বিরোধী দল হয়, তাহলে এমনভাবে চাপে রাখতে পারবে যে সরকারি দল যেন কোনো রকমের স্বৈর শাসক হয়ে না উঠতে পারে, দেশ বিরোধী কোনো চুক্তি, দেশ বিরোধী কর্মকাণ্ড, লুটপাট, দুর্নীতি, এই যে চাঁদাবাজি, এগুলোতে না থাকতে পারে। এই যে কামাল ভাই যে বললেন যে আমার কাছে চাঁদাবাজির প্রমাণ আছে, যত বেশি দেবেন তত বেশি আমরা তৎপর হব এটাকে নিয়ন্ত্রণের জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি অতটাই চাঁদাবাজির নিয়ন্ত্রণে আগ্রাসী ভূমিকায় আছেন। কাজেই এটা যদি আমরা প্রেসারে না থাকি তাহলে কিন্তু হবে না, আমরা জানতে পারবো না। অতএব আমরা চাই যে বিএনপির বিকল্প শক্তি গড়ে উঠুক, যাতে করে বিএনপি কখনোই কোনো রকমের স্বৈর শাসনের চিন্তা না করে। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আবির্ভূত হয়েছে, এখনো তাই হয়। আর নতুন দল, নতুন বিএনপি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনায় বিএনপি বিশ্বাস করে, যে কারণেই বিএনপি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার অনুপ্রেরণায়, দিক নির্দেশনায়, পরামর্শে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে একটি দায়িত্বশীল দল হিসেবে এবং একটি পূর্ণাঙ্গ দল হিসেবে বা এই দেশ হিসেবে এগিয়ে নিতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। যেটা কামাল ভাই বললেন যে ম্যাডামকে দায়িত্ব নিতে হবে, হ্যাঁ, ম্যাডাম দায়িত্ব নেবেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব দায়িত্ব নেবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই দায়িত্বটা নেয়ার জন্য ম্যাডাম খালেদা জিয়া আমাদের তার সুযোগ্য সন্তানকে প্রস্তুত করেছেন, জনাব তারেক রহমানও তিল তিল করে প্রস্তুত হয়েছেন। এখন যে কথাটা আপনি বললেন যে 16 বছরে ভোটার এবং 23 বছরে প্রার্থী, আপনি বোধহয় বলেছেন এনসিপি নেতা যে তারা এই প্রজন্মে অনেক বেশি তথ্য সমৃদ্ধ, অনেক বেশি ইনফরমেটিভ, কিন্তু আমরা বাস্তবে কিন্তু তা দেখছি না। বাস্তবে আমরা দেখছি যে অনভিজ্ঞতার কারণে তারা কিন্তু লেজে গোবরে করে ফেলেছে। অতএব এখনই 16 বছরে ভোটার হওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে আমি মনে করি। একটু যেতে চাই ডক্টর রফিকুল ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই, আজকে প্রধান উপদেষ্টা একটি নরওয়ের রাজনৈতিক দলের সাথে একটি বৈঠকে তিনি বলেছেন
প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনীতিতে তরুণরা যোগ না দিলে নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না, তাই নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া এবং অর্থবহ পরিবর্তন আনতে তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। প্রধান উপদেষ্টাও চাইছেন তরুণরা আরও বেশি সম্পৃক্ত হোক। একটু আপনার কাছে জানতে চাই, এনসিপিও এটিই চাইছে। ধন্যবাদ আপনাকে। দেখেন, তরুণদের আগমন হোক এটা কিন্তু আমাদের দলও কিন্তু চাচ্ছেন, এবং আমাদের দলও কিন্তু দেখবেন যে তরুণদেরকে উৎসাহিত করা হয়, বিশেষ করে যারা আমাদের দলের যে সম্পাদকীয় মণ্ডলীর সদস্য যারা আছেন বা সদস্য আছেন তাদেরকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। তবে তরুণ কোন বয়সের তরুণ? আপনি দেখেন যে 16 বছর বা যে কথাগুলো বলা হচ্ছে বা এই তরুণদের যারা আগমন হয়েছে, আপনি দেখবেন যে তাদের নামে বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সকল প্রতিনিধি ছিলেন বা কিংবা মন্ত্রণালয়ে যে সকল প্রতিনিধির সদস্য ছিলেন বা কিংবা অন্যান্য জায়গাতে যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের নামে কিন্তু এখন দুদক কিংবা ফাইল সরকারিভাবে কেন হচ্ছে? তার মানে কি তারা বায়াসড হচ্ছেন কাকু দ্বারা, যার কারণে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সুতরাং তরুণ হলে সেই তরুণের বয়স কত হবে সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। সুতরাং সেই জন্য আমি মনে করি একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত যে কোন লেভেল পর্যন্ত আপনারা নামবেন। কারণ একটি মানুষের যখন ভোটাধিকার প্রয়োগ করা হয় তাকে কিন্তু সুচিন্তিত মতামত দিতে হয়, তাকে কিন্তু তার বিগত সময়গুলোকে চিন্তা করতে হয় যে কারা সেটাকে পার্টিসিপেট করতে পারবেন। সুতরাং সেই জন্য কিন্তু একটি নির্দিষ্ট বয়স সীমা থাকে, সেটাকে ভেবেই কিন্তু সেটাকে আসে। তবে এটি একটি দলীয় ফোরামে আলোচনার বিষয় এবং অন্য আমাদের দল থেকে হয়তো সেটি দলীয় ফোরামে আলোচনা করে এই ব্যাপারে হয়তো কোনো সিদ্ধান্ত দিতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো এইভাবে একবারে নিচে নামিয়ে আনাটা সেটা কিন্তু ঠিক না। তবে তরুণদের নেতৃত্বে এগিয়ে আনাটা সেটা আমি মনে করি অনেকটাই যৌক্তিক, এবং সেটা আমাদের দলেও সেটি আমাদের উৎসাহিত করা হয় এবং আমাদের দলকে সেটাকে যে নিরুৎসাহিত করে তাও কিন্তু নয়। জি, যেন মাহবুব কামাল একটু আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে দেখেন, এই যে 16 বছর বলা হচ্ছে না, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে এনসিপির ভোটার বাড়ানো, আর কোনো উদ্দেশ্য নাই। 16 বছর বয়সে ম্যাচুরিটি, এইটা বাংলাদেশে বা আমাদের যে এডুকেশন সিস্টেম, যে সিস্টেমে আমরা লেখাপড়া, আমাদের বাচ্চারা লেখাপড়া করে, এই সিস্টেমে 16 বছরে একটা ছেলে কখনোই ম্যাচিউর হইতে পারে না। আমাদের যে সিস্টেম, হ্যাঁ ইউরোপে হইতে পারে। যেমন ধরেন আমি নিজে দেখছি একটা ছেলেকে জিজ্ঞেস করে, সে ইউনিভার্সিটিতে, কিন্তু 18-র সাথে পার্থক্য তো মাত্র 2 বছর। 18টা আমি বিতর্কিত, আমি বলতেছি, আমি ভিডিওতে দেখছি একটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ছাত্র, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বিজয় ওই যে ইসে গেছে, মানে স্মৃতিসৌধে গেছে, তো বলছে এখানে কেন আসছেন? তো বললে যে 1952 সালে শেখ মুজিবুর রহমান একদিন স্বপ্নে দেখলেন যে পাকিস্তানিরা উর্দুতে কথা বলতে পারছে, উনি সবাইকে ডাক দিলেন, আমরা ঝাঁপায় পড়লাম এবং সালাম বরকত রফিক জব্বার মারা গেল, ওইটার জন্য আমরা এখানে, মানে জাতীয় স্মৃতিসৌধে, মানে এটা সে বলতেছে 16ই ডিসেম্বর অথবা 26শে মার্চে। এই হচ্ছে তার হিস্টোরিক্যাল নলেজ। হ্যাঁ, এবং কত যে আজগুবি কথা বলে তারা, কত ধরনের যে, মানে এই কিছুই জানে না, ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। আচ্ছা, তারপরে ধরেন যে কমন সেন্সের অভাব আছে, ওর সব ব্যাপারে অভাব আছে। সেই ছেলেটা মানে দেশ যারা শাসন করবে সেই প্রতিনিধি নির্বাচন করবে, এইটা মানে এই চিন্তাটা কেন আসে আমি বুঝলাম না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে উনি একটা খুব ভালো কথা বলছে যে তারুণ্যের বয়সটা কত, তারুণ্য মানে কত, এটা কি 16, মানে 16তেই সীমাবদ্ধ না? এটা একটা আপার লিমিট আছে। আমি তো মনে করি 35 পর্যন্ত মানুষ তরুণ, 35 পর্যন্ত, এবং বিলো 25 তাদের পলিটিক্সে আসা উচিত না। বিলো 25, হ্যাঁ 25 প্লাস হইলে সেইটা তাদের একটা ম্যাচুরিটি আসতে পারে, তারা একটা ইস্যু করতে পারে। আপনি দেখেন অনার্স, আমাদের যে সেশন যার, সেখানে তো অনার্স শেষ করতেই তো আপনার 25 বছর। আপনি বিলো 25 এর কথা বলছেন, এইবার যারা নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশই তো বিলো 25, যারা নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে। না 25 যারা এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড বা যারা এটা নেতৃত্ব দিছে তারা বিলো 25 না। পার্টিসিপেন্টদের পার্টিসিপেন্ট তো আপনার ইয়েও ছিল, স্কুলের ছেলেও ছিল, পার্টিসিপেন্ট স্কুলের ছেলেও ছিল, কিন্তু যারা নেতৃত্ব দিছে তারা 25 এর কাছাকাছি, খুব বেশিও না, 25 প্লাস। এই যে সার্জিস বলেন, আব্দুল্লাহ বলেন, এটা 25 এর অনেক বেশি, সেটা না। কথাটা হচ্ছে না, শুনেন, আমি যে এই কি বললে যে এই যে 16 বছরের ছেলেদেরকে যে ভোটাধিকার দিচ্ছি, হ্যাঁ, এইটা
উদ্দেশ্যটা একেবারেই ক্লিয়ার। বুঝতে পারছি, অর্থাৎ এটি এনসিপির উদ্দেশ্য বলে আপনি ভোটার বাড়ানোর উদ্দেশ্য। ভোটার বাড়ানো। রাজনৈতিক দল হিসাবে তারা রাজনীতির শক্তি বাড়াতে চাইবে, এটি স্বাভাবিক। একটা লাইন আমি শুধু এটুকু একদম বলবো কয়েক সেকেন্ড। যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা। উনি যেভাবে এনসিপি গঠনে বলেছেন যে ছাত্ররা একটা দল করুক, আবার উনি এখন যেভাবে কথা বলছেন, এইটা কিন্তু আমাদেরকে হতাশ করে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। ধন্যবাদ সবাইকে।